আমার চোখের সামনে প্রথম আমার মারে যেভাবে ওরা কুপাইয়া কুপাইয়া মারছে। আমি যে উপদেষ্টার নামটা যে আমার মুখটা নিছি এর জন্য পর্যন্ত আমাকে ফোন দিয়ে হুমকি দিছে। নৃশংস এক হত্যাযজ্ঞ। পরিবারের 3 সদস্য হারালেও কোনো মতে প্রাণে বেঁচেছেন। ভুক্তভোগী হয়েও উল্টো অপরাধীদের ভয়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন তারা। তুমি উপদেষ্টা হওয়ার পরে তোমার বাবার হাতে শিমুলের হাতে আমার মৃত্যু নিশ্চিত হয়েছে। হ্যাঁ আমার আজরাইল, হ্যাঁ আমার জম, কি অপরাধ ছিল আমার? শিখা রানী একজন স্কুল শিক্ষক। মায়ের মমতায় যিনি শিক্ষার আলো ছড়িয়েছে সেই শিক্ষকের ছাত্র হয়ে নয়, বরং যেন জমদূত হয়েই দাঁড়িয়েছে তারই ছাত্র। এখন তিনিও নিজ এলাকা থেকে বিতাড়িত। আগে থেকে ছিল এরকম প্রভাব প্রতিপত্তি ছিল, ওনার ছেলে উপদেষ্টা হওয়ার পরে ওনার প্রভাব প্রতিপত্তি বেড়ে যায়। অর্থনৈতিক, মানসিক, সামাজিক সবই শেষ করে দিচ্ছে। আজকে আমরা অনেকেই বাড়ি ছাড়া। মানুষের পাশে দাঁড়ানো এক সময়ের স্বনামধন্য ব্যবসায়ী মোহাম্মদ আলী এখন নিজেই অসহায়। জেল, রিমান্ড খেটে ফেরারি আসামি হয়ে ঘুরছেন পথে পথে। রিক্তা, মিম, শিখা রানী বা মোহাম্মদ আলীরা ভয়ঙ্করতম অন্যায়ের শিকার হয়েও এখন পালিয়ে বেড়াচ্ছেন। কিন্তু কেন? বাংলা ভিশনের নিয়মিত আয়োজন ক্রাইম অ্যান্ড করাপশনের আরও একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি সুজন মাহমুদ। দর্শক, এতদিন জেনেছেন সর্বদা বাবার প্রভাবেই ছেলের বেপরোয়া হয়ে ওঠার গল্প। তবে এবার আমরা তুলে ধরতে চাই কিভাবে ছেলের প্রভাব কাজে লাগিয়ে বেপরোয়া হয়ে উঠেছেন একজন বাবা। আজ আমরা তুলে ধরতে চাই সরকারের গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টার বাবার আমলনামা। দেখাতে চাই ছেলের ক্ষমতায় কিভাবে ধরাকে সরা করছেন প্রতিনিয়তই। অনুষ্ঠানের শুরুতে আমরা দেখিয়েছিলাম কয়েকটি ঘটনার খণ্ডচিত্র। এবার তার বিস্তারিত তুলে ধরা যাক। মিটফোর্টের আলোচিত হত্যাকাণ্ডের মতো করেই তার ঠিক 6 দিন আগে অর্থাৎ 3 জুলাই দিন দুপুরে প্রকাশ্যেই কুমিল্লার মুরাদনগরেও সংঘটিত হয় আরেকটি নৃশংস হত্যার ঘটনা। সেদিন মব চালিয়ে হত্যা করা হয় একই পরিবারের 3 সদস্যকে। প্রথমে মা রুবি আক্তার, এরপর ছেলে রাসেল এবং মেয়ে জোনাকি আক্তারকে কুপিয়ে ও পাথর দিয়ে থেতলিয়ে নির্মমভাবে হত্যা করা হয় তাদের। এমনকি নিহত রাসেলের 15 মাস বয়সী শিশু সন্তানকেও ছাড়েনি ঘাতকরা। গুরুতর আহত করা হয় তাকেও। আরেক মেয়ে রুমা আক্তারও এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। পরিবারের বেঁচে যাওয়া অন্য সদস্যরা গুরুতর আহত অবস্থায় কোনো মতে পালিয়ে রক্ষা পেলেও এখনও তাদের আতঙ্ক আর ভয় যেন কাটছেই না। তাদের একজন রিক্তা আক্তার বলছিলেন কিভাবে সেদিন চোখের সামনেই মা, ভাই এবং ছোট বোনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমার চোখের সামনে প্রথম আমার মারে যেভাবে ওরা কুপাইয়া কুপাইয়া মারছে। আমার মারে চোখগুলা তুলে ফেলছে, আমার মারে কানগুলা এগুলা সারাটা মুখের মধ্যে ওরা শুধু কুপাইছে। আমার মারে যেভাবে আমি দেখছি চোখের সামনে কুপাইছে, আমার বাইরে যেভাবে দেখছি, আমার বোনকে যেভাবে দেখছি, এগুলো ভাবলে আমার সারা শরীর। আমার বোনটাকে যে ওরা প্রথম যে একটা কূপ দিছে, আমার বোনটা তখন মরে নাই। আমার বোনটারে যদি তখনও যদি হাসপাতাল নিত আমার বোনটা বাঁচতো। আমার বোন রুমা যে ওনে মৃত্যুর সাথে লড়াই করতেছে, আমার এই বোনের এই মাথাটা পুরাটা বাটি হালকা করে ফেলছে ওরা কুবাইয়া। আমার বোনের সারাটা অঙ্গ কুবাইতে শেষ করে ফেলছে। আমার সন্তানকে নিয়ে আমি বাথরুমের ভিতর গিয়ে পলাইছি, আমার এই দেহগুলারে পোকামাকড়ে কামড়াইয়া রক্তাক্ত করে ফেলছে। আমার বাচ্চাগুলা এখনো পর্যন্ত অসুস্থ। স্বামী রাসেলকেও হত্যা করা হয়েছে স্ত্রী মিমের সামনেই। তবে বোরখা পরা থাকায় মিমকে চিনতে পারেনি ঘাতকরা। পালানোর সময় 15 মাসের সন্তানের ওপরও হামলা করা হয়। আমার বাচ্চারা কি দোষ করছিল? আমার মেয়েটাকে একটা বাড়ি দিছে, পুরো এখান থেকে হাত খুইয়া এখানে চলে আসছে। আমার জামাই, আমার শাশুড়ি, আমার ননদকে যে আমার চোখের সামনে মারছে, আমার জামাইরে যে কুবাইছে, মানে 2 চোখে যে দেখছি, এগুলো আমি বুঝতে পারতেছি না। আমি কিভাবে ভুলবো? ফুন্ডে আমাদেরকে হুমকি দে, তোরা যেখানেই থাকোস না কেন, তোদেরকে 5 কোটি লাগুক 10 কোটি লাগুক, তোরা 3 জনকে আর রাখবো না। বিচার চাই, আর কিছু চাই না আমি আপনাদের কাছে। পরিবারের বেঁচে যাওয়া বাকি সদস্যরাও আছেন জীবন নাশের হুমকিতে। জীবন বাঁচাতে এখন পালিয়ে বেড়াচ্ছেন তারা।
যাচ্ছে, আমি যেই জায়গায় থাকি ওই জায়গায় ওরা ফোন দিয়ে হুমকি দেয়। ওরা নাকি আমাকে বাংলাদেশের যেই প্রান্তে পাবে ওই প্রান্তে আমার ফ্যামিলিরা যতটা কূপ দিয়া যতটা টুকরা কইরা মারছে তার চাইতে 1000 গুণ বেশি টুকরা টুকরা কইরা আমাকে মারবে। একটা আসামিও ধরা পড়তেছে না। একদিকে পরিবারের সদস্যরা নির্মমভাবে হত্যার শিকার হয়েছে, আবার যারা বেঁচে আছেন তাদেরও পালিয়ে বেড়াতে হচ্ছে। কিন্তু কেন? তাহলে হত্যাকারীরা আসলে কারা? এত ক্ষমতার উৎসই বাকি সেসব খুঁজতে আমাদের গন্তব্য এবার ঘটনাস্থল কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গুরা বাজারের আকুবপুরের করইবাড়িতে। হত্যাকাণ্ডের পর শুনশান নীরব পড়ে আছে রুবি আক্তারদের এই বাড়িটি। কেউ নেই, পাহারা দিচ্ছে পুলিশ, এমনকি কোনো আত্মীয় স্বজনও আসতে পারছেন না। রক্তের দাগগুলোও এখনো স্পষ্ট। জানা যায় সামান্য মোবাইল চুরির ঘটনা নিয়েই এই হত্যাকাণ্ড। তবে হত্যাকাণ্ডের পর গণমাধ্যমে এসেছে মাদক ব্যবসায় জড়িত থাকার কারণেই নাকি তাদের অর্থাৎ মা, ছেলে ও মেয়েকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। এখন প্রশ্ন হলো, যত বড় অপরাধী হোক না কেন তারপরেও কি এভাবে হত্যা করা যায়? আর আসলে কি মাদক সংশ্লিষ্টতা নাকি দীর্ঘদিনের শত্রুতার আধিপত্যের লড়াইয়ের অংশ হিসেবেই পরিকল্পিত এই হত্যাকাণ্ড? এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে রুবি আক্তারের সাথে স্থানীয় চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শিমুল বিল্লাহ আনু মেম্বারদের দ্বন্দ্ব ও মামলার ঘটনা চলছিল। আর এই দ্বন্দ্ব ছিল প্রকাশ্যই। সব জানলেও এখন এসব নিয়ে প্রকাশ্যে কথা বলতে ভয় পায় স্থানীয়রা। রুবি ম্যাডাম অনেক সাহসী ছিলেন, যেই কোনো বিচার আচারে উনি গেলে উনি সাহসিকতার সহিত অন্যায় মোকাবেলা করতেন। তো ওনার সত্যতা নিয়ে বেড়ে গেছিল। তো যেই সর্দার টাইপের লোক, বিশেষ করে চেয়ারম্যানের সাথে এক জানো মেম্বার আছে এবং বারাটি খুনি, অপরিচিত লোক ওনাদের যেমন চেয়ারম্যান এবং মেম্বার ওনাদের ইয়েতে আসছে আর কি, ছত্রছায়ায়, এবং পরিকল্পিত হত্যাকাণ্ড। আমি চেয়ারম্যান, বিচার ব্যবস্থা আমি করবো, আপনি কেন করবেন, এরকম একটা প্রতিহিংসা থেকে মাদক ব্যবসায়ী ট্যাগ দিয়ে, মিথ্যা একটা ট্যাগ দিয়ে ওনাকে সুপরিকল্পিতভাবে বারাটি খুনি সহ ওনাকে হত্যা করা হয়েছে। খলিলুর রহমান জুয়েল রুবির দ্বিতীয় স্বামী। তিনি অবশ্য দিলেন নতুন তথ্য। স্থানীয় বিএনপির কর্মী ছিলেন রুবি আক্তার ও তার ছেলে রাসেল। আওয়ামী লীগের পলাতক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের পক্ষে কাজ না করায় শিমুলের ক্ষোভ ছিল দীর্ঘদিনের। নিহত রুবির স্বামীর দাবি, আকুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনেও নাকি তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 2 বার। 5-7 বছর আগে একটা নির্বাচন করছে, সে একজন মহিলা মেম্বার প্রার্থী এই গ্রামে ছিলেন। 3টা প্রার্থী ছিলেন, 3টা প্রার্থীর মধ্যে তাকে তার গ্রামের লোক আপনার মানে 80% ভোট তাকে দিয়েছে, এবং সে সেকেন্ড হয়েছে সামান্য এই রুস্তান আক্তার রুবিকে, যে মারা গেছে। তাকে গ্রামবাসী আসলে ভালোবাসে। আমার স্ত্রী যদি কোনো অপরাধ থাকে, আমার এই দেশের লোক ওকে বিচার করুক, আইনের হাতে শপথ করে দেওয়া হোক। এইভাবে নির্মমভাবে এইভাবে হত্যা করে ফেলবে। সকাল 8টার দিকে আমি তো এদেরকে মারতেছে, 12টার সময় গিয়ে মারা শেষ করছে। অপারেশন শুরু হয়েছে, বলছে আমি তো ভেঙে গেছি। আমি মামু কোনো মতে থামান, অপারেশন শেষ হয়েছে। আমি বলতেছি কি যে রুস্তান আক্তার রুবি শেষ, খতম, বাকি ডিটে ধরতেছি। ঘটনার সূত্রপাতের শুরু থেকেই জানেন এমন 2 ব্যক্তির সন্ধান পেয়েছি আমরা। তবে ভয়ে ক্যামেরায় কথা বলতে রাজি নন তারাও। মোবাইল চুরের বাবা গিয়া এই মানে রুবি খেলার খেতে গেছে, যার পরে আমি আমার ছেলে মোবাইল চুরি করছে, হেরা মারছে, অনেক মার করছে। পুলিশ যদি নিতে চাও পুলিশের আইনে হত্যা দোক, না হলে আপনার যা জরিমানা লাগে আমি দিব। প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের সাথে মিল পাওয়া যায় র্যাবের বক্তব্যও। এই হত্যাকাণ্ডে জড়িত রাজধানীর বনশ্রী থেকে 6 জনকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে দেয়া র্যাবের বক্তব্যেও উঠে আসে মোবাইল চুরির মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড। মোবাইল চুরিকে কেন্দ্র করে এবং থানায় অভিযোগকে দায়ের করা নিয়ে এই ঘটনাটা ঘটে। সেখানে কথা কাটাকাটি এবং তর্কাতর্কি হয়। তর্কাতর্কির এক পর্যায়ে হাতাহাতি একটা ঘটনা ঘটে, এবং সেখান থেকেই মূলত এই ন্যাক্কারজনক ঘটনা সৃষ্টি হয়। এবং লোকজন অতর্কিত সবাই মিলে তাদের বাড়িতে হামলা করে একই পরিবারের 3 জনকে, যেখানে রুকসানা আক্তার রুবি, তার ছেলে রাসেল এবং তার মেয়ে জোনাকি, তাদেরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এবার জানা যাক শিমুল চেয়ারম্যানের পরিচয়। পুরো নাম শিমুল বিল্লাল, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক, পলাতক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের ঘনিষ্ঠ সহচর। তিনি এই 2 নম্বর আকুবপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। 5 আগস্ট জনতার অভ্যুত্থানের মুখে হাসিনা শাসনের অবসান হলে শিমুল চেয়ারম্যান সহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা গা ঢাকা দিলেও কিছুদিন পর তারা আবারও সদর্পে ফিরে আসেন। তবে সারা দেশের আওয়ামী লীগ চেয়ারম্যানদের বহিষ্কার করা হলেও এখনও দুর্দণ্ড প্রতাপের সঙ্গে আছেন তিনি। এমনকি এই হত্যাকাণ্ডের প্রধান আসামি হলেও এখনও রয়ে গেছেন ধরা ছোঁয়ার বাইরেই। তার চেয়ারম্যান পদও রয়েছে আগের মতোই বহাল। এই শিমুল চেয়ারম্যানকে মনে রাখুন, আওয়ামী লীগের নেতা হয়েও এখনো কতটা প্রতাপশালী।
আকবপুর এমনকি বাঙ্গুরা বাজার থানা এলাকায় যত অপকর্ম তার প্রত্যেকটার পিছনেই শোনা যায় এই শিমুল চেয়ারম্যানের নাম। এবার একটু নজর দিতে চাই আকবপুরের আরেকটি মবের ঘটনার দিকে, যা সংঘটিত হয়েছিল আকবপুর ইয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক শিখা রানীর সাথে। মবের নামে সেদিন কি হয়েছিল এবার সেটা শুনুন তার মুখেই। আমি তোমার ম্যাডাম, আমি তোমার মার মতো কুসন্তান হতে পারে, ঘুমাতে হয় না কখনো, তারপরে তোমার জন্য আমার আশীর্বাদ, আমি আত্মীয় আশীর্বাদ করি। আসি এই কান্না আর আর্তনাদ এক শিক্ষকের। ইনি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর স্কুলের সহকারী প্রধান শিক্ষক শিখা রানী। গত 17 সেপ্টেম্বর দুপুরবেলা হঠাৎই একদল লোক স্কুলে ঢুকে মব তৈরি করেন এই শিক্ষকের বিরুদ্ধে। প্রথমে তাকে পদত্যাগের জন্য চাপ দেয়, রাজি না হলে এক পর্যায়ে তার উপর নেমে আসে অমানসিক নির্যাতন। স্কুলেরই একটি কক্ষে অবরুদ্ধ করে দীর্ঘ 6 ঘন্টারও বেশি সময় ধরে চলে সেই নির্যাতন। বিবস্ত্র করেও চালানো হয় নির্যাতন। যারা 2 জন শিক্ষক আছে 2 জনটাই তারাইব। আমি তোমরা এমন করো না গো, তোমরা এমন করো না, আমি ক্ষুধার্ত, আমি ডায়াবেটিসের রোগী, তোমরা এমন করো না, আমার খিদা লাগছে, আমার বদরছে, আমার সময় যেতেছি না গো, পরে যেতেছে গা, আমার তল ফেট ফেটা যেতেছে গা, আমি ক্ষুধার্ত, আমার জল দাও, আমার বলেন জলটার মধ্যে সেপ দিছে, আমার বাথরুমের মধ্যে সেপ দিছে, উপর কথা লিখেছি, এ কথা লিখেছি, এই হাবিবুল বাসার একটা 5 লিখছি, 5টা লইয়া আমারে, আমি যতদিন বাচ্চা থেকে আমি বলতাম না, আমি বল বাসাটা ব্যাগটা লয়ে আমার শাড়িটা গেছে টান দিত, শাড়িটা টান দেয় তখন কিন্তু আমি আবার ফ্লোরের মধ্যে শাড়িটা টান দেয়, শাড়িটা হলকে দেয়, আমি 5টা আমি আবার শাড়িটা এমনি ঈশ্বর মনে শক্তি দিছে, আমি এমনি শাড়িটা ধরে আমি করতেছি, তোরা কাছে আমি ভিক্ষা চাই, তোরা এমন করিস, আমার চেপে ধরছে, বাসার এমন করিস না, তোর মা নাই করো এমন করিস না, তোর মেয়ে বলেছে না, তোর মেয়ে বিয়ে দিচ্ছে তাই এমন করিস বাসার, তুমি এমন করো না। তারপরে এরপরে মনে আমি হয়েছি কি, আমার মনে মাথাটাতে মনে আবার আঘাত করছে, আমার মনে শুইলেও মনে আঘাত করছে, এরপরে আমি হয়েছি কি, এরপরে আবার আমার পানি দিয়ে সজাগ করছে, আমার ব্লাউজটা শিখতাম চুরি ধরে আমরা টান দিছে, মানে এরা যা করণের মানে মায়ের ধরে আমরা তাই করছে। শুধু নির্যাতন করেই ক্ষান্ত হননি, এরপর ওই অবস্থায় তাকে স্কুল থেকে বের করে ঘোরানো হয় গ্রামের প্রধান সড়কগুলোতে। এই মব নাকি ঘটিয়েছেন স্থানীয় চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শিমুল বিল্লাহ ও তার লোকজন। এ ঘটনায় মামলা করতে বাঙ্গুরা বাজার থানায় গেলে মামলা নেয়নি পুলিশ। পরে আদালতে মামলা করলে সেটিও খারিজ হয়ে যায়। বর্তমানে পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলেও জানান ভুক্তভোগী এই শিক্ষক। আমি নিরাপত্তাহীনতা, আমার পরিবার নিরাপত্তাহীনতা ভুগতেছে, এরপরে যদি আবার কোনো কিছু হয় বাবা, তাহলে মনে করবো তুমি আমার ছাত্র হইয়া তো দোয়া করছি, অভিশাপ হয়ে এলা, অত তুমি উপদেশ হওয়ার পরে তোমার বাবার হাতে শিমুলের হাতে আমার মৃত্যু নিশ্চিত হয়েছে। হ্যাঁ আমার আজরাইল, হ্যাঁ আমার জম, হ্যাঁ রাতে তো আমার পরিবার হয়তো বা শেষ হইতে পারে। এখানেও সেই শিমুল চেয়ারম্যান। আওয়ামী লীগের সকল চেয়ারম্যান বহিষ্কার হলেও শুধু আকবপুরেই টিকে আছে, তাও আবার দুর্দণ্ড প্রতাপের সাথে। এই শিক্ষকের মামলার 2 নম্বর আসামি শিমুল চেয়ারম্যান। ট্রিপল মার্ডার মামলারও প্রধান আসামি এই শিমুলই। তারপরও তিনি রয়েছেন ধরা ছোঁয়ার বাইরেই। খুব আশ্চর্য হচ্ছেন, এবার জট খুলছি। ট্রিপল মার্ডারের ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবিটিতে থাকা 3 জন ব্যক্তির একজন হলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সেই শিমুল চেয়ারম্যান। আরেকজন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা, আকবপুর স্কুলের প্রধান শিক্ষক সেই বিল্লাল হোসেন। বিল্লাল শিমুলের এই সখ্যতা দীর্ঘদিনের। এই ভিডিওটি 2024 সালে অনুষ্ঠিত হাসিনার ডামি নির্বাচনী প্রচারণার। সেখানে স্থানীয় আওয়ামী লীগের পলাতক এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন এবং শেখ হাসিনার পক্ষে ভোট চাইতে দেখা যায় আসিফের বাবা বিল্লাল হোসেনকে। সেই মঞ্চে পাশাপাশি বসে আছেন আলোচিত শিমুল চেয়ারম্যানও। 5 আগস্ট হাসিনা পালানোর পর শিমুল চেয়ারম্যান সহ স্থানীয় আওয়ামী লীগের নেতারাও পালিয়ে যায়। তবে আসিফ মাহমুদ উপদেষ্টা হওয়ার পর তার বাবার হাত ধরেই তারা আবার এলাকায় ফিরে আসেন। একই সাথে শুরু করেন পূর্বের মতোই সকল অপকর্ম। রাজনৈতিক ফায়দা লুটার জন্য
তার বাবার মাধ্যমে আওয়ামী লীগের যারা দোসর ছিল, রানিং চেয়ারম্যান ছিল, সাবেক চেয়ারম্যান ছিল, যারা অন্যায় অত্যাচার জুলুম করছে, এলাকাতে বেশি শক্তি দেখাইছে, তাদেরকে অ্যাকোমোডেট কইরা ভীতিকর পরিস্থিতি তৈরি করছেন আমাদের মুরাদনগরের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তার বাবা। এলাকায় আধিপত্যের জানান দিতে না হয় শিমুল চেয়ারম্যানদের ফিরে আনছেন। তবে শিখা রানীর মতো দীর্ঘদিনের একজন সহকর্মীর সাথে বিল্লাল হোসেনের কিসের শত্রুতা, সেটাও পরিষ্কার করছে এবার। স্কুলে সেদিন সেই মবের পুরো ঘটনারই নেতৃত্বই নাকি দিয়েছেন শিখা রানীর দীর্ঘদিনের সহকর্মী, তারই স্কুলের প্রধান শিক্ষক উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল হোসেন। শিমুল চেয়ারম্যান, সত্তার মেম্বার সালাউদ্দিন এবং বাসারদেরও নাকি বিল্লাল হোসেনই এনেছিলেন এমন অভিযোগ ভুক্তভোগী শিক্ষকের। বলেন, সেদিন স্কুলে যাওয়ার কথা না থাকলেও উপদেষ্টা ছেলের অনুদান নিয়ে বিশেষ মিটিংয়ের কথা বলে তাকে স্কুলে নিয়েছিল বিল্লাল হোসেন। সকাল 8:22 আমাকে কল দিছে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা, কয়া করছে মিটিং আছে। আমি স্যার কিসের মিটিং? মিটিং তাহলে তো সে আগেই নোটিশ করবে, ঠিক আছে। আমি স্যার কিসের মিটিং? আমি আবার সাথে সাথে অন্য জিজ্ঞেস, আসিফে 20 লক্ষ টাকা দিয়েছি স্কুলের জন্য, এটার মিটিং করবেন? আইসা পড়েন 5 মিনিটের মিটিং, 5 হইতে 10 মিনিট মিটিংয়ের কাজ। ঠিক এমন সময় তো মারমার কইরা এই বাসার টাসার মানে এলাকার ক্যাডার বাহিনী তারা ঢুকছে, ঠিক আছে। আসিফের বাবা যে কল করছে, আমার তো ব্রেনই আসছে না যে আসিফের বাবা আমার উপরে মব সৃষ্টি করবে। এখন তো বুঝছি যে ছেলে উপদেষ্টা হতে হয়, সে ক্ষমতার অপব্যবহার এবং সে একটা মব সৃষ্টি করছে। স্কুলের টাকা আত্মসাতের ঘটনায় বিল্লাল হোসেনকে 2014 সালে বহিষ্কার করা হলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান এই শিখা রানী। তারই প্রতিশোধ নেন ছেলে উপদেষ্টা হওয়ার পর। টাকা আত্মসাতের অভিযোগে বিল্লাল হোসেনের বহিষ্কারের সত্যতা মেলে সেই সময়কার মাউসির নথি, তদন্ত প্রতিবেদন আর তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলীর বক্তব্যে। এখানে নিয়োগ পাওয়ার পরে তার বিভিন্ন সময় অনিয়ম, বিভিন্ন দুর্নীতি, ম্যানেজিং কমিটির সাথে দ্বন্দ্ব, শিক্ষকদের সাথে গ্রুপিং করার পরে আমরা অডিট কমিটি করছিলাম। করার পরে ওই সময় তাকে সাসপেন্ড করা হয়েছে, সাময়িক বরখাস্ত। 2009 সাল থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। করার পরে আবার সে তার ভুল স্বীকার করে যে অনিয়মগুলো ছিল, অনিয়মগুলো সে পরিপূর্ণ করে করার পরে তাকে আমরা পুনরায় আবার নিয়োগ দিই। 2 বছর পর আবার কোর্টের আদেশে আমি সভাপতি হিসেবে কী করলাম, আবার নিয়োগপ্রাপ্ত হইলাম। হওয়ার পরে তাকে বললাম যে 16 সাল থেকে 2018 পর্যন্ত, মানে আমরা কমিটি আসার আগ পর্যন্ত যে আইবিএর হিসাব আছে সমস্ত হিসাব আপনি আমাদের পেতেন। কাকে বললেন? হেডমাস্টারকে, বিল্লাল মাস্টারকে। বিল্লাল মাস্টার আমাদেরকে দিতে রাজি না, মানে এই গ্যাং ব্যাং ট্যাং ঘুরাচ্ছে, দিচ্ছে না। আইবিএর কোনো হিসাব দিচ্ছে না, এই রিপোর্টে লেখা আছে কোনো হিসাব দিচ্ছে না। হিসাব না দেওয়ার পরে তার সাথে জামালত দ্বন্দ্ব আরম্ভ হয়। অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের স্বাক্ষর জাল, আমার স্বাক্ষর জাল করে, রেজলিউশন জাল করে স্কুল থেকে স্কুলের সরকারি বেতন ভাতা প্রায় 5,25,000 টাকা তুলে ফেলছে। 19 সাল থেকে মাঝখানে শিক্ষা মন্ত্রণালয় তার স্কুলের স্টেটমেন্ট, মানে ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার জন্য তাকে যথেষ্ট পরিমাণ চিঠি দিচ্ছে, কিন্তু সে স্টেটমেন্ট দিচ্ছে না, পুরো ফান্ডে শূন্য করে ফেলছে। সেই সময় অর্থ আত্মসাতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটাই যেন এখন এসে কাল হয়ে দাঁড়িয়েছে এই মোহাম্মদ আলীর জীবনে। ছেলে উপদেষ্টা হওয়ার পর তাকেও শীর্ষ সন্ত্রাসীর তকমা দিয়ে জেল খাটানো হয়। রিমান্ডের নামে নির্যাতনেরও অভিযোগ করেন তিনি। অবশেষে 30 লাখ টাকা জরিমানা দিয়ে বিল্লাল হোসেনের সহযোগী মাসুদের মাধ্যমে দফা রফা করে জেল থেকে মুক্তি পান তিনি। বিল্লাল স্যার, আমি আপনাকে কি বললাম, এমন একটা জিনিস উনি ডাইন হাতেরটা বাম হাতের জানতে দিত। মোহাম্মদ আলী বাইরে কি এমন কোন শক্তি আছে যে চট্টগ্রামকে ধরে আনতে পারবো? আপনি আমার বলেন। এখন ভাই আমরা সমাধান চাই। আমার তরফ থেকে আমি ওই যে আপনি ফোন করার মাত্র এই জায়গায় ফারুক ভাইয়ের সাথে কথা হয়েছে এবং ভাইয়ের সাথে আমতুলিও কথা হয়েছে, ফারুক ভাইয়ের কথা বলছি। আমার তরফ থেকে আমি ফারুক ভাইয়ের বলছি এখানে কোনো কিছু হবে না। রাজনীতির যে মামলাগুলা এগুলা কিন্তু আপনারা বিশ্বাস করেন আর না করেন, এখানে কিন্তু আমাদের কোনো কিছু করার কিচ্ছু রাস্তা নেই। এখানে আমার কথা এসপিও হতো না, ডিসিও হতো না, ওসিও আমার কথা শুনতো না। কথা বুঝলেন কথা? যদি ভাবেন মানে আমি যেটা বলি, কেন এসপির রুমে যাওয়ার মতন আমার কোনো শক্তি নেই। রুমে যাওয়ার মতন শক্তি হয় যদি এখানে বিলাল সাদুদ্দি কথা না বলে, উপদেষ্টা সাদুদ্দি কোনো কথা না বলে। সেই সাথে মোহাম্মদ আলীকে একটি চুক্তিনামায়ও স্বাক্ষর করতে বাধ্য করা হয়, যে চুক্তিনামায় শর্ত দেয়া হয় জেল থেকে বের হয়ে আকবপুর এলাকার কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা সামাজিক কোনো আয়োজনে অংশ নিতে পারবেন না তিনি। উপদেষ্টা আসিফ মাহমুদের ক্ষমতা দিয়ে এসে আমার পরিবারকে সমস্ত কিছু শারীরিক, মানসিক, আর্থিক হয়রানি করার, মেয়েদের ডাক্তারি সহ মেয়ের মাসের ভিতরে কাজ করে 3 মাস
ট্রেনিং দিচ্ছে, এফসি ফাইনাল পার্টে আছে, এরাও ট্রেনিং দিচ্ছে, করতে পারে না, সিটি মেডিকেলে যেতে পারে না। বাচ্চাদের পরীক্ষা ছিল, এমনই অসহায় অবস্থায় পড়ছে যেটা হয়তো সৃষ্টিকর্তার দরবারে বিচারও যাচ্ছি এবং সরকারের কাছে আবেদন জানাচ্ছি এই অত্যাচারের সঠিক বিচার যেন সরকার থেকে আমরা পাই। প্রতিষ্ঠিত এই ব্যবসায়ীর 7 কন্যার 2 জন ডাক্তার, একজন জাপানের বিশ্ববিদ্যালয়ে পিএইচডিরত, আরেক মেয়ে হংকংয়ের একটি বিশ্ববিদ্যালয়ে এমবিএ অধ্যয়নরত, আরেক ছেলে ও মেয়ে এলেভেলে পড়ছেন, আর বাবা শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজের মতো অপরাধের অভিযোগ মাথায় নিয়ে ফেরারি আসামি হয়ে ঘুরছেন পথে পথে। বাড়িতে অসুস্থ মায়ের খোঁজও নিতে পারছেন না তিনি। আমার বৃদ্ধ মা অসুস্থ, অনেক সময় হাঁটাচলা করতে পারে না। আমার ছোটো মেয়ে তাকে দেখাশোনা করে এবং এখান থেকে কুলে নিয়ে বাইরে বাথরুম, গোসলখানা, তার কাপড় ধোয়া সব কিছু করে। সেও আজকে মিথ্যা মামলা 3 মাস ধরে বাড়ি ছাড়া, সেও এখন পলাতক অবস্থায় আছে। আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে সুষ্ঠু তদন্ত করে যদি অপরাধী হই বিচার হবে, আর নতুবা মিথ্যা মামলা যারা প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে আমাদেরকে হয়রানি করছে তারা বিচারের আওতায় আনার জন্য বিনীত আবেদন জানাচ্ছি। কি ভয়ঙ্কর ঘটনা, তাই না? আসলে শিমুল চেয়ারম্যান কেন গ্রেফতার হয় না এখন পরিষ্কার কিনা? আওয়ামী লীগ নেতা শিমুলের চেয়ারম্যানই বা কিভাবে টিকে আছে সেটাও তো পরিষ্কার। এবার আরেকবার নিয়ে যেতে চাই সেই আলোচিত ট্রিপল মার্ডারের ঘটনায়। পরিবারের 3 জনকে হারানোর পরও কেন তাদের পালিয়ে বেড়াতে হচ্ছে? শুরুতেই আমরা ভুক্তভোগী পরিবারের পালিয়ে বেড়ানো এক সদস্য রিক্তা আক্তারের বক্তব্যে শুনেছিলাম উপদেষ্টা বাবার নাম নিতেই নাকি হুমকি আসতে থাকে। সেই বক্তব্যের পুরোটাই শুনতে চাই আমরা। 4:30 থেকে শুরু করছে ওরা এই ঘটনা হামলা। ওরা 4:30 থেকে আমরা ফোন দেওয়া শুরু করছি, কিন্তু পুলিশ আসে না। আচ্ছা, পুলিশ যে বলে আমরা 999 ফোন দেই নাই, এই 999 ফোন তো প্রথম ঢাকা আসে তো, তাহলে ঢাকা তো এই রেকর্ডগুলো আছে, ওরা তো বলতে পারবে আমরা ফোন দিয়েছি কি না দিয়েছি। বলেন, এই যে থানার ওসি যে বলে আমরা ফোন দেই নাই, এইটা কি মিথ্যে? আমরা তো 999 ফোন দিয়েছি। বলেন, আমি 4:30 থেকে 999 ফোন দেওয়া শুরু করছি, কিন্তু ওরা যায় নাই। পুলিশের সামনে আমার বোন 2টাকে, আমার ভাইয়াকে মারছে পুলিশের সামনে প্রকাশ্যে, পুলিশ আটকাইতে পারে না। এই যে এখন যে উপদেষ্টার নাম ওরা ব্যবহার করতেছে, উপদেষ্টা নাকি ওদেরকে বাঁচাচ্ছে, উপদেষ্টা নাকি ওদেরকে, উপদেষ্টার আন্ডারে নাকি নিরাপত্তায় নাকি ওরা আছে। যদি নাই থাকবে তাহলে ওরা কেন ধরা পড়ে না বলেন? আর আসামিকে কেন পুলিশ ধরে না বলেন? এটা বলেন, ওরা পুলিশ কেন যায় আমাদেরকে বাঁচায় নাই? কেন বাঁচায় নাই? এখন দেখতেছি চেয়ারম্যান, শিমুল চেয়ারম্যান আসিফ মাহমুদুলের বাবার সাথে ওনার ছবি, কিন্তু আমি তো এটা বিশ্বাস করতে পারতেছি না যে একটা উপদেষ্টা এরকম নির্দেশ দিতে পারে যে একটা ফ্যামিলিকে নির্বংশ করে ফেলে এভাবে কুপায়ে মার। কারণ উনি তো একটা উপদেষ্টা, উনি কি পারে বলেন? উনি কি পারে? উনি যদি এরকম কইরাই থাকে তাহলে এই দেশ কি দেশ থাকবে? আমি যে উপদেষ্টার নামটা যে আমার মুখটা নিছি, এর জন্য পর্যন্ত আমাকে ফোন দিয়ে হুমকি দিছে। এই তুই উপদেষ্টার নাম কেন নেস? তোকে যদি পায় 10 কোটি টাকা লাগলো তোকে মাইরা ফেলবে। অভিযোগ করেন তাদের উপর হামলার বিষয়টি নাকি আগে থেকেই শুনেছিলেন তারা। সেনাবাহিনীর হাতে আটক হওয়া এক আসামির সাথে কথা বলার একটি গোপন ভিডিওতে বিষয়টি উঠে আসে। না এটা কইছে না কইছে যে রুবির বাড়ি ঘর পেট্রোল দা পুইরা রুবির বংশ নির্বংশ করে লাও, যদি 20টা মামলাও খাও তাহলে আমি তোমরা সাইডে আনো। স্থানীয় এক মাছ চাষি দুলাল চন্দ্রও রক্ষা পাননি তার নির্যাতনের হাত থেকে। তার উপার্জনের একমাত্র জায়গায় একটি পুকুরও নাকি এখন বেদখল বিল্লাল হোসেনের লোকেদের কাছে। এমনকি পুকুরের সব মাছ তুলে নিয়ে বিক্রি করা ও গাছ কেটে ফেলার বিরুদ্ধে প্রতিবাদ করায় তিনিও এখন ঘরবন্দি, নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রতিনিয়তই। বিল্লাল মাস্টারে লোকজন লইয়া মানুষে তালি দিয়া আমার পুকুরের মাছ সাফ করিয়া দইরা লইয়া গেছে গা, এরপরে গাছ কাটিয়া লইয়া গেছে গা। এরপরে আমি হজদারি মামলা করছি, হজদারি মামলার মধ্যে আমার বাড়িঘর ফুরিয়া লাগানোর চালা আমি কেস তুলে লাইতাম, না তুললে আমার বাড়িঘর ফুরিয়া লাইব। এরপরে তারার বয়ে কেস তুলছি, মোহাম্মদ আলী 30 লাখ টাকা রায় করছে, আমি 1 কোটি টাকা আমার রায় করব, 1 কোটি টাকা দেওয়ার লাগবো। এই ধরনের নানান ধরনের কথাবার্তা অনেক মানছে। এর শিমুল চেয়ারম্যানরা দিয়ে বেড়ে কওয়াইছে, কাশিমপুরে বাবুল আছে, শিমুল আছে, আমি রাজি হই না, মিটিং হইতাম না। কদিন আগে আমার ভাইয়ের এই জবরদস্ত তলাবি করতেছে মিটিং অবৈধ বললা। তিনিও পরিত্রাণ চান এই বিল্লাল হোসেনের হাত থেকে। ভয় ভাইতাম মাইরে লাগবে, কাটতে লাগবে, আমার বাপ দাদার সম্পদ, আমার কিনা সম্পদ, গাছ কাটতে লা, চুর করে লা, বা রাত্রে আইয়া বাড়ি ঘরে দরজার মধ্যে একার হইয়া আইয়া কোবাই লাগব, মাছ তোলাইয়া। আমি দেখ কোনো বিল্লাল মাস্টারের পক্ষে নাই, কোনো বিল্লাল মাস্টারের কোনো খারাপ নাই, তো আমার উপরে পোলা বান দিয়া তারা আমার অন্যায় অত্যাচার কেড়ে করা। তবে এত অভিযোগ যার বিরুদ্ধে এবার তার
মুখোমুখি হবার পালা। আকবপুর স্কুলের প্রধান শিক্ষক হলেও স্কুলে গিয়ে পাওয়া যায়নি তাকে। এবার মোবাইল ফোনে কথা হয় তার সাথে। অস্বীকার করেন তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ। বলেন তার ছেলে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে দেখে প্রতিপক্ষরা তাকে টার্গেট করেছে। যখন এই ঘটনাটা ঘটে তখন কিন্তু আমি আমার ছেলের বাসায় ঢাকা। আমার ছেলে কোথায় গেছে? মরক্কো চলে গেছে। আপনারা তো জানেন ঘটনা ঘটার প্রায় 5-6 দিন আগেই সে মরক্কো চলে গেছে। এর প্রায় 5 দিন পরে না মার্ডার হয়েছে, আমি তো জানিও না এটি। যখন ফেসবুকে দেখলাম যে আরে এখানে তো এই ধরনের ঘটনা, তখন আমরা জানতে পারছি। এর আগে তো আমরা এটা সম্পর্কে জানি না। এখন উপদেশটা কিভাবে জড়িত, কোনভাবে জড়িত? ওই যে রুবির প্রথমে ঘটনাটা কিভাবে ঘটায়, রুবির 7 নম্বর জামাই সে তো মাদক ব্যবসায়ী আজকে থেকে না, আর সে তো যে মাদক ব্যবসা করতে আছে আজকে থেকে না, আজ 20-25 বছর আগে থেকে আমরা জানি। সে 6 নম্বর না 7 নম্বর জামাই ওরে ইন্ধন দিয়ে কেন বলাইছে আসিফ মাহমুদ কি করছে, এটারে কি করছে তারা পরামর্শ দিচ্ছে না কি জানি কি আসলে বিষয়টা কই দিল। বলছে যে উপরের ক্লিয়ারেন্স আছে, উপদেষ্টার ক্লিয়ারেন্স আছে, ওদেরকে কেউ কিছু করতে পারে না। আচ্ছা, এখন বিষয়টা হইলো আসিফ মাহমুদের মোবাইল নম্বর আপনি পুরা মুরাদনগরে ঘুরে দেখেন তো কারো কাছে পাইবেননি। চেয়ারম্যানও কিন্তু একটা সম্মানিত ব্যক্তি, তার চরিত্র যাই হোক এটা নিয়ে আমাদের বিষয় না, বাবারও বিষয় না, তাই না? তো হ্যাঁ তারা একটা চা খাওয়াইলাম, আমি একটা চা খাওয়াইলাম, এই সব ছবিটা নিয়ে সেটা ঠিক মারা হয়েছে কেমন। তো এখন তারা প্রমাণ দেখ না, আমরা কিন্তু ধরবো, এই দেখতে আসি এবার যাহারা এদের সাথে জড়িত সবগুলোরে দিয়ে সবগুলোরে আমরা ধরবো। আপনারা কোথা থেকে এটা পাইছেন, কি পাইছেন, কি কারণে বলছেন, প্রমাণ দিয়ে যান। আর প্রমাণ না দিতে পারলে মানহানির লেগা কোন জায়গার যে নেব আমরা। সামনাসামনি সব কথার জবাবও দেওয়ার কথা জানলেও পরবর্তীতে আর ফোনে পাওয়াই যায়নি তাকে। বাবার বিষয়ে ওঠা এত সব অভিযোগের বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকেও পাওয়া যায়নি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন।